ওকে, আচ্ছা দেখো, যখন আমাদের পরিবাহীর মধ্য দিয়ে আমরা একটা পরিবাহী আঁকি, একটা তার আঁকি, মনে করি একটা তার, আহা, এই মনে করো একটা তার, কি ব্যাপার, হুম, এই মনে করো একটা তার, হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যদি এখানে চিহ্নিত করি কোন দিকে যাচ্ছে তড়িৎ পরিবহন, কোন দিকে হচ্ছে, এদিক দিয়ে, ঠিক আছে। এখন এই যে তারের মধ্য দিয়ে বা পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ পরিবাহিত হচ্ছে বা তড়িৎ পরিবহন করতেছে, তো আমরা জানি যে আমাদের যে ইলেকট্রন বা হোল যেটাকে আমরা বলি, যে কোন দিক থেকে প্রবাহিত হয়, আমাদের যে ব্যাটারি থাকবে, আমরা এখানে ব্যাটারি লাগাই, হ্যাঁ, উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ থেকে বলা যায়, অথবা বলতে পারি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তর দিকে আমাদের কারেন্ট প্রবাহিত হয় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, অর্থাৎ কারেন্ট এই পাশ থেকে যাবে, গিয়ে পাশে আসবে। তো এই ধারণা মতে হচ্ছে যে এই কারেন্টটা পরিবহন করে নিয়ে যায় কে, হোল। এটাকে আমরা এইভাবে চিহ্নিত করি, যে এই চিহ্ন দিয়ে চিহ্নিত করি হোল, এটা হচ্ছে প্রতীক, ঠিক আছে। যদি এই ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এই অধ্যায়ে নাই, কারণ আমাদের এই অধ্যায়ে আমাদের ইলেকট্রন নিয়েই পড়াশোনা করতে হবে। তো আমরা এই জন্য প্রথম ক্লাসে বলছিলাম যে তড়িৎ প্রবাহের বা হচ্ছে আমাদের কারেন্টের দিক কোন দিকে, কারেন্টের দিক হচ্ছে আমরা যেদিকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব তার বিপরীত দিকে, মানে হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র কোন দিকে প্রয়োগ করছি, এই দিকে, এই দিকে প্রয়োগ করছি, কিন্তু আমাদের ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কোন দিকে, এই পাশ থেকে। তাহলে কারেন্ট প্রবাহের দিক কোন দিক, ইলেকট্রনের প্রবাহের দিকের বিপরীত দিকে। আচ্ছা, এগুলো আমরা প্রথম ক্লাসে বলে ফেলছি। তখন আমাদের এই আজকে ক্লাসে আলোচনা বিষয় কি, বিষয় হচ্ছে যখন এই যে হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমাদের প্রত্যেকটা প্রবাহীর মধ্যে বা পরিবাহীর মধ্যে কি থাকে, রোধ থাকে, নির্দিষ্ট কিছু পরিমাণে রোধ থাকে। চলো আমরা কিছু রোধ চিহ্নিত করি, দেখি কেমন দেখতে লাগে। মনে করে যে এরকম, এখানে রোধ আছে, এখানে রোধ আছে, রোধ থাকবেই, ঠিক আছে। মানে ইলেকট্রন প্রবাহ বা তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবাহীর মধ্যে যে বাধা থাকে, বা আমাদের তড়িৎ পরিবহন করার মধ্যে বা তড়িৎ প্রবাহিত হওয়ার যে রাস্তা বা যে পথের মধ্যে বাধা থাকে, এটাকে বলা হয় রোধ। রোধ নিয়ে আমরা পড়াশোনা করে ফেলছি, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটাকে বলা হয় পরিবাহী রোধ, বা তোমার হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বা বহিবর্তনী বা বর্তনীর রোধ বলতে পারো, বর্তনীর রোধই বলা হয়ে থাকে। কিন্তু আরেক ধরনের রোধ আছে, সেটা কি, এই যে ব্যাটারি আছে না, ব্যাটারির মধ্যে আরেকটা রোধ থাকে, ঠিক আছে। এই রোধটা অনেক ছোট মানের হয়, এটাকে স্মল আর দ্বারা চিহ্নিত করা হয়। সাধারণত যে ব্যাটারি দিয়ে আমরা নিয়ে কাজ করি তার রোধ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হয় বর্তনের রোধ থেকে, হ্যাঁ, এর থেকে অনেক ক্ষুদ্র হয়, তবে এমন না যে সবসময় ক্ষুদ্র হবে। তুমি এমন বড় ব্যাটারি নিলা, যে ব্যাটারি তোমার হচ্ছে আকারে অনেক সাইজে বড়, যেমন আইপিএস এর ব্যাটারি, তারপর হচ্ছে তোমার ফ্রিজের ব্যাটারি, ওগুলোতে অনেক বড় বড়, স্মল আরটা অনেক বড় মানের হয়ে থাকে, ঠিক আছে। তখন হতে পারে আর এর চেয়ে স্মল আর বেশি হতে পারে, তবে সাধারণত স্মল আরটা ছোট হয়, মানে মানেও ছোট হয়ে থাকে। তো এই যে রোধগুলো যে বর্তনীর মধ্যে আছে, এগুলো কি করবে, নিশ্চয়ই কারেন্ট প্রবাহের সময় মানে কারেন্ট যে প্রবাহিত হবে ওই সময় নিশ্চয়ই একটা বাধা সৃষ্টি করবে, যে বাধার জন্য আমি যে পরিমাণ কারেন্ট এইখানে প্রয়োগ করছি, মনে করো আমি 5 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করছি, তাহলে আমার নিশ্চয়ই আমি চাইবো যে আমার যে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে অবশ্যই 5 ভোল্টের কাজ করবে। তাহলে আমি একটা এখানে 5 ভোল্টের লাইট জ্বালাইলাম, মানে 5 ভোল্টের লাইট এখানে লাগাইছি আমি, তাহলে আমি আশা করব যে এই লাইটটা পূর্ণ আলো দিবে, যে পরিমাণ আলো দেওয়ার কথা, কিন্তু সাধারণত এটা কিন্তু হয় না। কারণ কি, কারণ এই যে পথ, এখানে যে বর্তনীর মধ্যে যে আমাদের যে ইয়েটা আছে, কারেন্ট যেটা, কারেন্টের মধ্যে যে রেজিস্ট্যান্সগুলো আছে, রোধ আছে, এই রোধগুলো আমাদের কি করে, আই এর মানটাকে কমায় দেয়, হ্যাঁ, তড়িৎচালক বলটাকে হ্রাস করে ফেলে। আমরা এই সূত্রটা একটু পরেই পড়বো, আমরা আগে এটা পড়ে নিই, তারপরে আমরা রোধের সাথে আমাদের তড়িৎচালক বলের সূত্রটা পড়তেছি। একটু বলে রাখি, ই ইজ ইকুয়াল টু আই বাই আর প্লাস অফ, মানে ভি প্লাস আর স্মল আর, মানে আর দিয়ে ভাগ করে দিতে হয়, ঠিক আছে, ওটা কমে যায়, মানটা কমে যায়। তো ওটা কেন আমরা সেটা বলতেছি, সরি, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই, দাঁড়া দাঁড়াও, ভি ইজ ইকুয়াল টু আই আর, তো ওখানে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ই, ঠিক আছে। দাঁড়াও, সূত্রটা বলতেছি, 1 মিনিট। তোমাদের তড়িৎচালক বল আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস অফ আর, হ্যাঁ, স্মল আর এর সাথে ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর যোগ করে দিয়ে ভাগ করে দিব আমরা, তাহলে আমাদের মানটা কমে যাবে, এটা পরে পড়াচ্ছি। তো দেখো ব্যাপারটা কেমন হচ্ছে, যে আমাদের যে বর্তনীর মধ্যে যে আমাদের এই রোধগুলো আছে, এই রোধগুলো কি করে, আমাদের কারেন্টকে বাধা দেয়।
বাধা দিয়ে মানটাকে কমায় ফেলে, মানে যে পরিমাণ আয় আমার এখান থেকে যাওয়ার কথা এই পরিমাণ আয় আমি এখানে যে আয়টা প্রয়োগ করছি এই আয়টা এখানে গিয়ে সেম থাকবে না, একটু কমে যাবে, কারণ এই যে রোধগুলা। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ, এটা তো একটা নিশ্চয় একটা শক্তি, প্রবাহটা শক্তি না, বাট বিদ্যুৎ তো একটা শক্তি, যে পরিমাণ শক্তি আমি প্রয়োগ করছি এখানে, তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি যেটাই বলো, সেটাই তো এখানে কি করবে, এই লাইটের কাছে সে কি করে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হচ্ছে। আচ্ছা, তাহলে আমি তো এখানে শক্তি একটা প্রয়োগ করছিলাম, সেই পরিমাণ শক্তি তো এখানে পৌঁছাচ্ছে না, তাই না? এখানে মনে করো 4.5 দিছি আমি, এখানে 4.9 পরিমাণ এখানে পৌঁছাইছে, তাহলে বাকিটুকু কোথায় গেল? বাকিটুকু এখানে নষ্ট হয়েছে, মানে এই রোধকে অতিক্রম করতে গিয়ে নষ্ট হয়েছে। তো এখন কথা হচ্ছে নষ্ট তো নিশ্চয়ই হয়ে যায় না, শক্তির ধ্বংস নাই, শক্তির কি নাই, সৃষ্টিও হয় না, শক্তি জাস্ট এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তরিত হয়। তাহলে আমাকে বলো তো, এই যে বিদ্যুৎ শক্তি ওই লাইটের কাছে গিয়ে আলোক শক্তিতে পরিণত হওয়ার আগে যে রোধের সাথে সংঘর্ষ হলো, সংঘর্ষ হয়ে ওখানে কি শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, হয়ে যেতে পারে তাপ শক্তিতে। তাহলে আমাদের যে তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে, বা এটা তাহলে কি হবে, এটা হচ্ছে ওই যে আমাদের প্রবাহী ধরলে অনেক সময় দেখবা তোমার যখন মোবাইল চার্জে দিয়ে রাখো, অনেক সময় কিন্তু গরম হয়ে যায়, তারপরে তোমার হচ্ছে ব্লেন্ড যখন করবা তখন ব্লেন্ডারের পাশে হাত দিয়ে দেখবা ব্লেন্ডার গরম হয়ে গেছে। এছাড়াও আমাদের যে সকল যন্ত্রপাতি আমরা ইউজ করি একেবারে গরম করার জন্য, উত্তপ্ত করার জন্য, যেমন তোমার বৈদ্যুতিক ইস্ত্রি, মানে তোমার হচ্ছে যেটাকে বলা হয় আয়রন মেশিন, তারপর হচ্ছে তোমার বৈদ্যুতিক কেটলি, হিটার, এইগুলো কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত করার জন্য করা হয়। তাহলে আমাকে বলো তো, যে আমার এইখানে যে আমি যে পরিমাণ আর ব্যবহার করছি, তাহলে আমরা কোন কোন যন্ত্রপাতিতে অনেক বড় মানের আর ইউজ করি, অনেক বড় মানের রোধ ইউজ করি, এই নাম যেগুলো বললাম এগুলো নিশ্চয়ই, তাই না? যে আমরা যে আয়রন মেশিন ইউজ করি, আয়রন মেশিনের মধ্যে নিশ্চয়ই অবশ্যই বড় মানের রোধ লাগানো থাকে, যেই রোধ অতিক্রম করতে গিয়েই হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হয়, এছাড়া তো উৎপন্ন করার কোনো নতুন কোনো সিস্টেম নাই। তারপরে তোমার হচ্ছে দেখবা যে আমাদের হিটারের যে কয়েল, এখন তো হিটার ইউজ করা হয় না, আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমরা থাকতাম হচ্ছে কলোনির মধ্যে, তো ওখানে হচ্ছে বৈদ্যুতিক হিটারে রান্না বান্না করা হতো, আম্মু রান্না করতো। তো হিটারে একটা কয়েল পাওয়া যায়, তোমার দেখছো কিনা জানি না, কয়েল কিনে নিয়ে আসতে হয়, তখন দাম ছিল 12 টাকা। একটা তোমার হচ্ছে লম্বা কয়েল, ওটার এক পাশে লাগাই দিয়ে টান দিয়ে নিয়ে পেঁচায় 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 আরেক পাশে গিয়ে লাগাই দিতে হয়। ওইটা তোমার এত মানে মানে কি বলে, এতটাই হচ্ছে শক্ত, শক্ত না মানে তোমার হচ্ছে থিক, হ্যাঁ টানলে বড় হয় বাট থিক, এবং তোমার হচ্ছে যে কোনো রান্না করতে বেশি দিন চলতো না, তোমার হচ্ছে মাসখানেকের মতো থাকতো, তারপরে মনে করো যে কেমন লাল হয়ে যেত আর কি। তো ওই কয়দিনের মধ্যে ওটা মানে দেখলে মনে হতো যে ওর উপরে কয়েক আস্তরণ পড়ে গেছে, এত শক্ত। আর তোমার হচ্ছে মানে এমন ধাতু দিয়ে তৈরি করা হতো যেটা অনেক বেশি রোধ, হ্যাঁ রোধের মান অনেক হাইয়েস্ট, এই আর এর মান মনে করো অনেক বেশি, প্রচুর বেশি, এখানে যেটা আমরা ব্যবহার করতেছি বা থাকে তার থেকে অনেক বড় মানের রোধ। ওই রোধ অতিক্রম করার সময় কারেন্ট কি করে, তাপ শক্তি সৃষ্টি করে। তখন হচ্ছে তুমি যদি নর্মাল কোনো তার ইউজ করো হিটারে, তখন দেখবে রান্না হবে না, কারণ তখন নিশ্চয়ই পর্যাপ্ত তাপ উৎপন্ন হচ্ছে না। তো এই যে রোধ অতিক্রম করার সময় আমাদের কারেন্টটা কি করে, আমাদের কারেন্ট হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করে, কারণ আমরা সবাই জানি শক্তির ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না, শক্তি জাস্ট এক অবস্থান থেকে আরেক অবস্থানে রূপান্তরিত হয়। তাহলে আমরা মানে চাইছি যে আমাদের যে কারেন্টকে বা আমাদের বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি রূপান্তরিত করব, কিন্তু সেটা আমরা করতে পারি না, কারণ কি আমাদের এখানে পুরোটাই হয় নাই, কারণ আমাদের রাস্তায় কি আছে, রোধ আছে, এই রোধের সঙ্গে কারেন্টের যে সংঘর্ষ, এই সংঘর্ষে কি উৎপন্ন হয়েছে, তাপ শক্তি উৎপন্ন হয়েছে। কারণ আমাদের যে ফিজিক্সে ভাষায় আমরা যেহেতু শক্তি রূপান্তরিত হচ্ছে অন্য শক্তিতে, সেহেতু আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা তাপ শক্তিকে দুইটা জিনিস দ্বারা চিহ্নিত করবো, একটা তোমার হচ্ছে ডাব্লিউ দিয়ে, আর একটা হচ্ছে তোমার এইচ দিয়ে, হ্যাঁ ডাব্লিউ দিয়ে আর হচ্ছে এইচ দিয়ে। আচ্ছা, ডাব্লিউ দিয়ে আমরা যে শক্তির মানটাকে পাবো এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে তোমার জুল, হ্যাঁ এটাকে প্রকাশ করবো কি দিয়ে, জুল দিয়ে। আর এখানে যেটা পাবো এটাকে প্রকাশ করবো ক্যালোরি দিয়ে, ঠিক আছে? এটাকে প্রকাশ করবো কি দিয়ে, ক্যালোরি দিয়ে। তাহলে আমরা এইচ পাবো, ডাব্লিউ তোমাদের বইতে অনেক সময় দেখা যাবে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ লিখতেছে, বাট এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ভুল আছে, হ্যাঁ ভুল আছে কিভাবে সেটা আমি আসলে মানে তোমার হচ্ছে বইতে আঁকাকে করতেছি না, তোমরা যে কোনোটা ইউজ করতে পারো, বাট এর মধ্যে কিন্তু টেকনিক্যাল প্রবলেম কোনটা, এইটা ডাব্লিউ হচ্ছে জুল, এইচ হচ্ছে তোমার ক্যালোরি, ঠিক আছে? এটাই সঠিক। তোমাদের হয়তো ইসেক স্যারের বইতে হয়তো দেওয়া আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এরকম দেওয়া আছে, বাট এটা কিন্তু সঠিক না। বইতে করা আছে, তোমরা করতে পারো চাইলে, অসুবিধা নেই, বাট সত্যি হচ্ছে এটা আসলে শিখে রাখো, বইয়ের মতো করে করলেও হবে, কোনো অসুবিধা নেই। সেফ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে আই স্কোয়ার আর টি দিয়ে অঙ্কটা করে ফেলা, কারণ আমাদের মান যেটা বেরোবে এটা জুলে বেরোবে, হ্যাঁ এরপরে জুল থেকে কিভাবে তোমরা হচ্ছে ক্যালোরিতে নিবা সেটা আমি দেখাই দিব, সমস্যা নেই।
ওকে। এরপর আমরা চলে যাই এবার। আচ্ছা, এটা তাহলে বুঝলাম। এবার আমরা চলে আসি যে আমরা আসলে এখান থেকে তাপ শক্তি কিভাবে নির্ণয় করবো কিভাবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম, ডাব্লু থেকে যে মানটা আসবে এটা কি জুলে আসে, আর এইচ থেকে কি আসে ক্যালোরিতে আসে। আচ্ছা, এবার আমরা দেখে আসি আমরা সূত্রটা কিভাবে পাবো, আমরা কোন সূত্রের সাহায্যে আমাদের বিদ্যুৎ শক্তিতে উৎপন্ন তাপ শক্তি নির্ণয় করতে পারি সেটা আমরা এখন দেখব। ওকে, আচ্ছা খেয়াল করো, আমাদের সূত্র আমরা কি পড়ছিলাম মনে আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল, আমাদের হচ্ছে বিভব শক্তি, বিভব যে পার্থক্য বা বিভব শক্তি সংজ্ঞা মনে আছে কারোর? কেউ একজন বলো তো, বিভব শক্তির সংজ্ঞা বলতে পারবো কেউ? স্থির তড়িতে আমরা পড়ছিলাম, অথবা আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে পড়ছি, মনে আছে? মনে নাই? আচ্ছা, অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে, মনে পড়তেছে? অসীম দূরত্ব থেকে 1 কেজি, তোমরা কি আসো না চলে গেছো? আচ্ছা, কোনো সারা শব্দ নাই কারোর। আচ্ছা, অসীম দূরত্ব থেকে আমি যদি বলি অভিকর্ষ বা হচ্ছে তোমার অভিকর্ষীয় যে বিভব শক্তি বা স্থির শক্তি, সেটা সংজ্ঞাটা কেমন হবে? অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্র বা অভিকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসা যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয়, হ্যাঁ তাকে বলা হয় অভিকর্ষীয় বিভব শক্তি। আর আমাদের তড়িতের ক্ষেত্রে আমরা কি বলছি? অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক চার্জ বা হচ্ছে তোমার হচ্ছে 1 কুলম্ব চার্জকে আমাদের বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় কি? বৈদ্যুতিক বিভব শক্তি বা স্থিতিশক্তি বলা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? অসীম দূরত্ব থেকে, অসীম থেকে কোনো একটা একক ধনাত্মক চার্জ বা 1 কুলম্ব চার্জকে আমাদের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় এটাকে আমরা কিউ দিলাম। যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় কি? বিভব। তাহলে বলতে পারি ভি ইজ ইকুয়াল ডাব্লিউ বাই কিউ, বলা যায়? রেসপন্স করবে একজন তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ লেখা যায়। আচ্ছা, তো আমরা এখানে ভি কিউ, এখানে কিউটা বড় হাতের লিখবো, আমাদের এখানে বড় হাতের করে লেখা হয়েছে, তোমার ছোট হাতে দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি তোমার হচ্ছে ভি কিউ। আচ্ছা, এবার আমরা একটা সূত্র প্রথম ক্লাসে পড়ছিলাম, মনে আছে? বলো তো সেটা কি? আমাদের তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম? কিউ বাই টি। তাহলে এখানে আমাদের কিউ আছে, আমরা একটা কিউ, একটা এখানে দেখি কিউ ইজ ইকুয়াল টু আমরা কি পাই? কিউ ইজ ইকুয়াল টু পাই হচ্ছে আই টি। তাহলে আমরা এখানে বসাই, তাহলে ভি আই টি, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পেলাম? ভি আই টি পেলাম। আচ্ছা, এবার আমরা ভি আই টি থেকে আরেকটা সূত্রে যেতে চাই। সূত্রটা কিভাবে যেতে চাই? আমরা এখানে যেহেতু আমরা এখানে আই পাইছি, আমরা ভি রাখতে চাই না, আমরা হচ্ছে আই এর সাথে রোধ নিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ আমরা ভালো করে খেয়াল করো, আমরা যেহেতু এখানে সূত্রটা কি পেলাম? ভিআইটি পেলাম, কিন্তু আমাদের সূত্র আমরা একটু আগে যে বর্তনে দেখলাম ওখানে কি ছিল? আমরা দেখছি যে আমাদের তাপ শক্তি উৎপন্ন করার জন্য সব থেকে যে ইসেনশিয়াল প্রোডাক্ট কোনটা ছিল? রেজিস্ট্যান্স, মানে রোধ। কিন্তু আমাদের সূত্রে এখন রোধ আসে নাই, তাহলে আমরা রোধ নিয়ে আসি। চলো রোধটা আমরা দেখি কিভাবে আনতে পারি। আমরা একটা সূত্র পড়ছিলাম, ওহমের সূত্র। ওহমের সূত্র কি ছিল? ওহমের সূত্র ছিল হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমাদের এখানে ভি আছে, আমরা এখানে আই এর মানও বসাতে পারি, যেহেতু আই আছে আমরা ভি এর মানটাই বসাই। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর পাচ্ছি, তাহলে আমরা এখানে আই আর বসাও, আমরা এখানে টান দিয়ে এখানে নিয়ে যাই, তাহলে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি এর মান হচ্ছে আই আর ইন্টু আই টি। তাহলে কি পেলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু দুইটা আই স্কোয়ার আর টি, তাই না? এটা আসে না? আচ্ছা, তাহলে তাহলে আমাদের যে সূত্রটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের যে কারেন্টের সাপেক্ষে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সাপেক্ষে আমাদের যে তাপের হিসাব, এটা হচ্ছে সূত্র। এটা অলওয়েজ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের আরো কয়েকটা সূত্র নিয়ে আসা যায়। যেমন আমরা এখানে যে বললাম না আই এর মান বসানো যায়, আমরা এখানে আই এর মান বসাতে কি পাওয়া যায় দেখি তো। দেখো আমরা কি পাইছিলাম, আমরা এই সূত্রটা পাইছি, ঠিক আছে? এটা 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 মুখস্থ করবা। দেখো আমরা এখানে যে লাস্টে যে লাইনটা আছে এখান থেকে আমরা সূত্র আরো একটা পড়তে পারি। আমরা পাইছি কি? ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কি পাই? ভি বাই আর। এখানে বসাও তো আই এর মানটা, তাহলে ভি ইন্টু ভি বাই আর ইন্টু কি? টি। তাহলে কি লেখা যায়? দুইটা ভি, তাই না? ভি স্কোয়ার বাই আর টি লেখা যায় না? আচ্ছা, তাহলে আমাদের সূত্র কিন্তু এই প্রত্যেকটা কিন্তু সূত্র। চলো আমরা সবগুলো একসাথে শিখে আসি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু
একসাথে লিখে রাখবে হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, তারপর পেলাম ভি কিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি, তারপরে পেলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তারপর কি পেলাম, তারপর পেলাম হচ্ছে আই স্কোয়ার আর টি। এই প্রত্যেকটাই কিন্তু সূত্র। আরো ভাঙাতে চাও তাহলে দেখি আরো ভাঙানো যায় কিনা দেখে নেই। এখান থেকে যদি আমরা দাঁড়াও দেখি আই ইজ ইকুয়াল টু কি পাইছি ভি বাই আর, তাই না, ভি বাই আর দেখি তো এখানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর না তাহলে তো একই জিনিস হয়ে যাচ্ছে না, আর ভাঙানো যাচ্ছে না, এই পর্যন্তই। আর দিয়ে আর কিছু করা যায়, ভি ইজ ইকুয়াল টু আই আর, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই, তাহলে আই স্কোয়ার ভি বাই আই, হ্যাঁ তাহলে ভি আই টি হয়ে যাচ্ছে। দেখো আমাদের এই সূত্রগুলো থেকে কিন্তু আর এর সূত্র চলে যাওয়া যাচ্ছে, দেখো সূত্রগুলো প্রমাণ করা যায়, অন্যটা থেকে করা যায়, দেখো দেখো দেখাচ্ছি। এই দেখো এটা থেকে এটা আনা যায় কিভাবে, দেখো এখানে যদি আর এর মান আমরা কি পাই, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, তাহলে এখানে আর এর মান বের করো একটা, আর ইজ ইকুয়াল টু কি পাই ভি বাই আই, তাহলে এখানে আর এর মানটা বসাও ভি বাই আই, দেখো এটা এটা চলে আসবে, দেখো আই আর আই স্কোয়ার, আর এর মান কি পাবো ভি বাই আই ইন্টু ভি বাই আই ইন্টু হচ্ছে টি, দেখো আই আই কাটা, তাহলে এই যে ভি এই যে আই এই যে টি, ভি আই টি, দেখো এটা এটা পাওয়া গেছে। তাহলে আই আর আই টি থেকে এটা নিয়ে আসা যাবে, আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে এখানে তুমি কিউ বাই টি বসাও, আই এর মান তোমার হচ্ছে কিউ বাই টি বসাও, তাহলে ভি কিউ বাই টি ইন্টু টি, টি টি কাটা ভি কিউ, এই যে ভি কিউ, ঠিক আছে। প্রত্যেকটা সূত্র কিন্তু মানে অপরটা থেকে একটা চলে যাওয়া যায়, আমরা এই পাশ থেকে গেছি, আমরা এখান থেকে এই পাশে গেছি, এই পাশ থেকে বসে আসা যায়, ঠিক আছে। তাহলে চারটা সূত্র মুখস্থ রাখবে, এগুলো কিন্তু কাজে লাগবে ম্যাথ করতে গেলে, কারণ কি এক একটা ম্যাথে তোমাকে ভ্যালুগুলা বা মানগুলা ভিন্ন ভিন্ন দিবে, কোথাও তোমাকে আধান দিয়ে দিবে, হ্যাঁ, কোথাও তোমাকে কারেন্ট দিবে, কোথাও রোধ থাকবে না, রোধ না থাকলে এটা দিয়ে করতে হবে, কোথাও তোমার হচ্ছে রোধ থাকবে, ভোল্ট থাকবে, আর টি থাকবে, আই থাকবে না, তাহলে তোমাকে সূত্র এটা ইউজ করতে হবে। কোথাও রোধ থাকবে না, শুধু ভোল্ট থাকবে, কারেন্ট থাকবে, আর টি থাকবে, তাহলে এটা এটা দিয়ে করতে হবে, হ্যাঁ, আমাদের যেরকম ভ্যালু দিয়ে দিবে আমাকে সেরকম সূত্র ইউজ করতে হবে। আচ্ছা এবার আমরা পড়বো হচ্ছে এই তাপ যে আমরা নির্ণয় করলাম, এই তাপ শক্তি আমরা কিভাবে বের করবো, যে আসলে কখন তাপ শক্তি বাড়বে কখন কমে যাবে। আমরা সূত্র যেটা পাইছি, সূত্র হচ্ছে লাস্টেরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ আমরা এটাই ইউজ করব। তো এই যে তাপ শক্তি উৎপন্ন করা নিয়ে আমাদের একজন গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী, যে এই কথা আমরা প্রায় ওনার নামটা শুনে আসতেছি, বিজ্ঞানী জুল, হ্যাঁ উনি কি করছেন, উনি হচ্ছে 1841 সালে আমাদের এই যে বিদ্যুৎ শক্তি বা প্রবাহের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ এবং এর ফলে উৎপন্ন তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করছেন, এটাকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়া সূত্র। এই সূত্র কিছুই না, একদম সোজা জিনিস, আমাদের যে সূত্রটা লাস্টে গোল করা লাল লাল রং দিয়ে, ওইটাই হচ্ছে সূত্র, ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে ওই তিনটা রাশি যে আমরা পাইছি, কারেন্ট পাইছি, রোধ পাইছি, সময় পাইছি, এই তিনটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব, যখন একটার সাথে সম্পর্ক স্থাপন করব বাকিগুলো কি করব, ধ্রুবক করে দিব বা স্থির করে দিব। আমরা সবাই জানি এটা, যখন আমরা কোনো একটা রাশির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাই, আমরা অপর রাশিগুলোকে বা অপর চলকগুলোকে কি করে দেই, স্থির করে দেই বা ধ্রুবক করে দেই। আচ্ছা তাহলে আমাকে বলো, তোমরা নিজেরাই পারবা, যদি আমি বলি যে হচ্ছে উৎপন্ন তাপ এর সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক স্থাপন করার সময় কোন কোন রাশিগুলো ধ্রুবক থাকবে বলো তো, রোধ আর সময়। তাহলে উৎপন্ন তাপের সাথে আমাদের আমাদের কারেন্টের সম্পর্ক কিরূপ, বর্গের সমানুপাতিক। যদি বলা হয় রোধের সাথে সম্পর্ক স্থাপন করার সময় কোন কোন রাশি স্থির থাকবে, সময়, সম্পর্ক কি হবে, সমানুপাতিক। আবার যদি বলা হয় সময়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সময় কোন কোন রাশি স্থির থাকবে, তাহলে আই এবং আর, আর সম্পর্ক কি হবে, সম্পর্ক কি হবে বলো, সমানুপাতিক। আচ্ছা তাহলে আমি সবগুলো একবার করে বলি, তোমরা ভালো করে শুনো মনোযোগ দিয়ে, খাতায় মানে ভালো করে লিখে নিবা। হ্যাঁ কি হবে তাহলে, সম্পর্ক হবে হচ্ছে, যদি আমি বলি যে আচ্ছা, আবার এখানে যে সিরিয়ালি দেওয়া আছে না আই আর টি, সূত্র কিন্তু এরকমই, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে তোমার প্রবাহ মাত্রার সূত্র, দ্বিতীয় সূত্রটাকে বলা হয় রোধের সূত্র, তৃতীয়টাকে বলা হয় সময়ের সূত্র, ঠিক আছে, একদম লাইন সিরিয়াল দিয়ে ভাবে মনে রাখা সহজ। তাহলে কিভাবে বলবা, দেখো
প্রথম সূত্রটা কি? বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র। জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্রটা কি হবে তাহলে? কোনো বর্তনীর রোধ এবং সময় স্থির থাকলে, কোনো বর্তনীর রোধ এবং বিদ্যুৎ প্রবাহ কাল বা সময় যাই বলো, কোনো প্রবাহীর রোধ এবং প্রবাহ কাল স্থির থাকলে উৎপন্ন তাপ বা বিদ্যুৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ বিদ্যুৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। গেল। সেকেন্ড ল কি হবে? বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং বিদ্যুৎ প্রবাহ কাল অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে প্রবাহিতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ বা উৎপন্ন তাপ কি হবে? প্রবাহীর রোধের সমানুপাতিক হবে। সেকেন্ড ল শেষ। থার্ড ল কি হবে? বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রার সাপেক্ষে প্রবাহীর যে রোধ, তারা উভয়ে অপরিবর্তিত বা স্থির থাকলে বিদ্যুৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ প্রবাহকালের সমানুপাতিক হবে। এই হলো সূত্র। তাহলে সূত্রটা কি? ডাব্লু প্রপোর্শনাল টু হচ্ছে আই স্কোয়ার, ডাব্লু প্রপোর্শনাল টু হচ্ছে আর, প্রপোর্শনাল টু হচ্ছে টি। এই হচ্ছে তোমার জুলের সূত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা উৎপন্ন তাপ নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মুছে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কি শিখতে হবে? যে আমরা ব্যাপারটা যেটা বুঝলাম যে হচ্ছে আমাদের ডাব্লু দিয়ে আমরা সূত্র শিখছি, ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি। এখন আমরা সবাই জানি যে, আচ্ছা তোমরা তাপগতিবিদ্যা অধ্যায়টা করছো, তোমরা এই সূত্রটার নাম শুনছো? দেখো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। দেখছো এটা কখনো? আচ্ছা, এখানে যে যে একটা নাম আছে বলো তো, সেটা কি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাই না? বা তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। ঠিক আছে? যে একটা নির্দিষ্ট নাম আছে, এই জের একটা মানও আছে। মানটা কি? এই জের মান হচ্ছে এর মান হচ্ছে তোমার 4.2, তাই না? 4.2। দেখো কি আসছে এত পরে, কি বৃষ্টি কমে গেছিলা? হুম, দাঁড়া 1 মিনিট। ওকে, হ্যাঁ, খেয়াল করো, আমরা একটা সূত্র তাপগতিবিদ্যায় পড়ছিলাম, সেটা কি? ওটা অধ্যায় করার সময় দেখাবো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জে এইচ। যারা করো না তারা দেখো, খেয়াল করো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। তাহলে জে ইজ ইকুয়াল টু কি পাই? ডাব্লিউ বাই এইচ। ঠিক আছে? তাহলে আমাদের এই যে জে, এই যে একটা নাম আছে, নামটা কি? নাম হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর মান হচ্ছে 4.2। আচ্ছা, এর একক কি হবে? ওপরে কি আছে? ডাব্লু। এর একক কি? জুল। আর এইচ এর একক ক্যালোরি। তাহলে 4.2 জুল পার ক্যালোরি। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের তোমার হচ্ছে একক কি। ঠিক আছে? এটা কিন্তু প্রায় আসে, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে ইজ ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তো জে ইজ ইকুয়াল টু কি? ডাব্লু বাই এইচ। তাহলে আমি একটু আগে বললাম যে হচ্ছে আমরা সূত্র কি এতক্ষণ কি পড়ছি? ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি লিখতে চাই যে এইচের সাথে সম্পর্কটা কি হবে, এইচের সাথে সম্পর্ক কি, তাহলে আমরা একটু আগে দেখছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জে এইচ। তাহলে আমরা এখানে জে এইচ লিখে দিই, ডাব্লুর পরিবর্তে আমরা এখানে জে এইচ লিখলেই তো হয়ে যাচ্ছে, মানটা বসাই আমরা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। তাহলে জে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি লিখতে পারি না? তাহলে আমরা যদি এখানে এইচ এর সাথে সম্পর্ক স্থাপন করি, এইচ ইজ ইকুয়াল টু কি হবে? জে এই পাশে চলে যাবে, তাহলে 1/j আই স্কোয়ার আর টি, এরকম না? আচ্ছা, এই 1/j এর একটা মান মানে এখানে প্রকাশ করতেছে কে দিয়ে আমাদের এই অধ্যায়ে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কে ইন্টু আই স্কোয়ার আর টি। দেখবা এই তিনটা সূত্র আছে না জুলের, এই তিনটা সূত্রের নিচে এটা দেওয়া আছে দেখবা। তাহলে আমরা জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি।
তাহলে কে এর মান কি হবে? কে এর মানটা তোমরা ক্যালকুলেটর বসে দেখবা 1/4.2 দেখে এটা তোমার 0.24 আসবে, 0.24। তাহলে ওটা ছিল জুল পার ক্যালোরি, এটা হবে কি ক্যালোরি পার জুল, উল্টা 1 বাই যেহেতু তাহলে ক্যালোরি পার জুল, মান এখানে বসানো লাগবে না, I²RT। ঠিক আছে, তারপরে যে মানটা এখানে পাবা এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ক্যালোরিতে চলে আসবে। ঠিক আছে, মানটা অটোমেটিক্যালি কি হবে, ক্যালোরিতে চলে আসবে। পারবা না? বুঝতে পারছো কিভাবে করবা? অর্থাৎ যখন তুমি কোনো জুল রাশিকে, মনে করো তোমাকে পরীক্ষায় মান দিয়ে দিছে, তোলা হয়েছে, দেখো তো, বুঝবো তুলছো না? কোনটা? ক্যালোরি পার জুল। তুমি নিজেই তো বলতে পারবা কে দেখো কি হবে। আমরা তো বললাম যে হচ্ছে, দেখো জে ইজ ইকাল টু হচ্ছে 1/k, এই যে 1/j ইজ ইকাল টু হচ্ছে কে, বা কে ইজ ইকাল টু 1/j, যাই বলো, উল্টা একেবারে তোমার ব্যস্ত মানে পুরোটাই হচ্ছে উল্টা। তাহলে জে এর একক যদি জুল পার ক্যালোরি হয়, জুল পার ক্যালোরি, তাহলে ওটা কি হবে, উল্টাটা হবে, অর্থাৎ ক্যালোরি পার জুল হবে, ক্যালোরি পার জুল। হ্যাঁ, তুমি নিজেই তো পারবো, ওটা ক্যালোরি পার জুল হবে। ওকে, তাহলে তোমাকে কি করে পরীক্ষার হলে যখন জুল দিয়ে রাশি দিবে, মনে করো জুল, জুল দিয়ে বলবে যে তোমার হচ্ছে 0 না, মনে করো 20 জুল, তুমি এটা ক্যালোরিতে কিভাবে নিবা, কি দিয়ে গুণ করবা বলো তো, কত দিয়ে গুণ করবা? 0.24, 20 ইন্টু 0.24 ক্যালোরি হয়ে যাবে তখন। তাহলে একটু প্রথমে যে বলছিলাম যে ডাব্লু দিয়ে যেটা বের হবে এটাকে বলা হয় তোমার হচ্ছে জুল এককে আসবে, আর এইচ দিয়ে আসলে কিসে আসবে, ক্যালোরিতে আসবে। কারণ কি দেখো, কারণ আমরা একটু আগে যে লাইনটা করলাম ওই লাইনে কিন্তু আমরা অটোমেটিক্যালি I²RTর আগে কিন্তু কি চলে আসছে, 0.24 চলে আসছিল না, মনে আছে? সূত্রে চলে আসছে না 0.24, তাহলে মানটা ক্যালোরি, মানটা তাহলে ক্যালোরিতে হবে। বোঝা গেছে এবার? বইতে কিন্তু ব্যাপারটা দেখো ভুল দেওয়া আছে, বইতে দেখবা তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের যে অংশটা, ওখানে দেখবা H ইজ ইকুয়াল টু I²RT দিয়ে জুল লিখছে, ওটা কিন্তু জুল হবে না। সবসময় মনে রাখবা H দিয়ে যেটা বের হবে ওটা ক্যালোরিতে আসবে, কারণ আমরা সূত্রেই 0.24 চলে আসতেছে। কারণ কি আমরা জানি W ইজ ইকুয়াল টু JH, ওখান থেকে আমরা যদি JH বসাই ওই পাশে 1/J হয়ে যাবে, 1/J কে আমরা প্রকাশ করি K দিয়ে, K এর মান হচ্ছে 0.24 ক্যালোরি পার জুল, অর্থাৎ ওটা অটোমেটিক্যালি H এর মানটা ক্যালোরিতে বের হয়ে যাবে। তাহলে যখন তোমাকে পরীক্ষার হলে সিকিউ বলো এমসিকিউ বলো, তোমাকে যখন বের করতে বলবে, যদি জুলে অ্যান্সার চাই ডাব্লু দিয়ে করবা, ক্যালোরি অ্যান্সার চাইলে এইচ দিয়ে করবা। ঠিক আছে, বা তুমি ডাব্লু দিয়ে বের করে নিয়ে এরপরে বললা যে এত জুল, বা 0.24 গুণ করে দিয়ে বললা এত ক্যালোরি, এভাবে করলেও হবে। অথবা তুমি যদি চাও যে শুরুতেই এইচ দিয়ে করবা, সূত্র বসায় এইচ ইজ ইকুয়াল টু কে ইন্টু I²RT, কে এর মান 0.24, পাশে দেখাই দিলা যে হচ্ছে আমরা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, সেখান থেকে এইচ ইজ ইকুয়াল টু 1/k, সেখান থেকে দেখা দিতে পারো। অথবা তুমি ডাব্লিউ দিয়েই বের করলা I²RT, জুলে অ্যান্সার বের হবে, তুমি জুল থেকে 0.24 গুণ করে দিয়ে ক্যালোরিতে অ্যান্সার করে দিবা। বোঝা গেছে কিভাবে করবা, নাকি মাথার উপর দিয়ে গেছে? যদি তোমাকে পরীক্ষার হলে বলে যে অ্যান্সারটা জুলে বের করো, মানে জুলে আনো, মনে করো রাশিগুলো দিয়ে দিছে, আই এর মান দিয়ে দিছে, আর এর মান দিছে, টি এর মান দিছে, বা কোনোটা দেয় নাই, তোমাকে বের করে নিতে হবে। তোমাকে আই এর মান আর ভি এর মান আর টি এর মান দিছে, এখান থেকে ভি থেকে তুমি আর বের করে নিবা, নেওয়ার পরে ম্যাথটা করলা, করার পরে তোমাকে অ্যান্সার বলছে কত জুল হবে, তাহলে তোমার ডাব্লু দিয়ে অ্যান্সার বের করবা, ডাব্লু ইজ ইকুয়াল টু I²RT, এই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে, অ্যান্সারটা জুলে বের হবে। তোমাকে যদি বলা হয় কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, তাহলে কিভাবে করবা, তাহলে তুমি দুইভাবে করতে পারো, একটা হচ্ছে তোমার সরাসরি এইচ দিয়ে, সরাসরি এইচ দিয়ে করলে সূত্রটা কি হবে, কে ইন্টু I²RT, এই কে এর মান কত, 0.24, তাহলে অটোমেটিক্যালি অ্যান্সারটা তোমার ক্যালোরিতে আসবে। আচ্ছা, আর যদি তুমি আরেকভাবে করতে পারো, আরেকটা কি, তুমি এই ডাব্লু দিয়ে অ্যান্সার করতে পারো, কারণ আমরা জানি যে হচ্ছে ডাব্লু দিয়ে বের করলে কিসে আসবে, জুলে আসবে। তো ডাব্লু দিয়ে বের করো, অ্যান্সারটা তোমার মনে করো সামথিং জুল আসছে, এই জুল থেকে ক্যালোরিতে কিভাবে নিবা, 0.24 গুণ করে দিবা, তাহলে তুমি প্রথমে লিখলা যে এত জুল উৎপন্ন হচ্ছে, বা ওই জুলের সাথে 0.24 গুণ করে দিয়ে বলবো এত ক্যালোরি। বুঝছো এবার? হুম, এই দুইভাবে করতে পারো, যে কোনোভাবে করলেই হবে।
আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই হলো মান, কে এর মান আর জে এর মান মুখস্থ করে রাখবা। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার হলে চলে আসে, মানে এমসিকিউতে চলে আসে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু দেখি আমাদের যে তড়িৎচালক বল যেটা, সেটা আমরা একটু শিখে আসি। আচ্ছা, তড়িৎচালক বলের সংজ্ঞাটা লিখো আগে। একটি বদ্ধবর্তনীর যে কোনো বিন্দু থেকে, একটি বদ্ধবর্তনীর যে কোনো বিন্দু থেকে, লিখো, একটি বদ্ধবর্তনীর যে কোনো বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে, একটি বদ্ধবর্তনীর যে কোনো বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে কোষ সমগ্র বর্তনী আধানকে কোষের সমগ্র বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে কোষের তড়িৎচালক বল বলে। একটি বদ্ধবর্তনীর কোনো বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে, একটি বদ্ধবর্তনীর কোনো বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে সমগ্র কোষ ঘুরিয়ে, সরি, একটি বদ্ধবর্তনীর কোনো বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে কোষ সহ সমগ্র বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। লিখছো? লিখো, তাড়াতাড়ি লিখো, পড়া ঠিক করে নিও, সুন্দর করে লিখো, আগে রাফ খাতায় লিখো আপাতত। আচ্ছা, আমাদের যে কোষের তড়িৎচালক বল, এর ইংলিশ নামটা কি বলতো? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রো পাশে লিখে নাও, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইংলিশ নামটা জানা গুরুত্বপূর্ণ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, এই জন্য একে প্রকাশ করা হয় ই দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সূত্র কি জানবো? ই ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ, ওই যে আমাদের ভি এর মতোই। অর্থাৎ একটি বদ্ধবর্তনী থেকে মানে সমগ্র পথ ঘুরিয়ে ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে, ডাব্লিউ বাই কিউ। তাহলে এর একক আমরা কি বলতে পারি? উপরে হচ্ছে ডাব্লিউ মানে জুল, নিচে হচ্ছে কুলম, তাহলে জুল পার কুলম। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল একক কি হবে? জুল পার কুলম। কিন্তু এই এককটা ইউজ করা হয় না, ঠিক আছে? আমরা ব্যবহার করবো হচ্ছে ভোল্ট। ঠিক আছে, তাহলে লিখো একক হচ্ছে জুল পার কুলম। বইতে আছে দেখবা, বইতেও এই দুইটা দেওয়া আছে এবং লাস্টে বলা আছে বহুল ব্যবহৃত কোনটা? ভোল্ট হচ্ছে বহুল ব্যবহৃত। তাহলে প্রকাশ করব ই দিয়ে, সূত্র হচ্ছে এইটা, এই হচ্ছে একক, বাট বেশি ইউজ করবো কোনটা? ভি। এই ই কিন্তু এখন হাজারবার আসবে আমাদের, এখন ম্যাথের মধ্যে ই সারাদিন খালি ই ঘুরবে। ঠিক আছে, ভালো করে এটা মনে রাখতে হবে, সংজ্ঞা, প্রতীক, সূত্র। হয়েছে? বুঝবো? আচ্ছা, বলো তো তড়িৎচালক বল কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, সবাই একমত? মাশরুফা বলো তো, মাশরুফা বলো, কেন স্কেলার? বলো, পারবা? না 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 না, ওইটা ওই ওই নিয়মটা তো শুধু বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে, যোগ বিয়োগ সাধারণ নিয়মে করা যায় না। কেন, তুমি তো আগের দিন ভালো মতো অনেকগুলো কথা বলতে পারছো, আজকে বলতে পারছো না কেন? ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। কাজ কি রাশি? স্কেলার রাশি। আধান? হ্যাঁ, তাহলে এটা স্কেলার রাশি হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাখ্যা। হ্যাঁ, ওই ওই ব্যাখ্যাটা শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহের জন্য, যে সাধারণ সাধারণ নিয়মে করা যায়। হ্যাঁ, ওকে। আর নামটা হচ্ছে তড়িৎচালক বল, তাহলে কি পৃথিবীর সব বল ভেক্টর রাশি, শুধুমাত্র কোনটা বাদে? তড়িৎচালক বল বলে, তাই না? তাহলে আমরা এটা আমরা মনে রাখতে পারি যে সব বল হচ্ছে ভেক্টর রাশি, বাট তড়িৎচালক বল হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, আচ্ছা, এই 11 তড়িৎচালক বলটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব, এককটা কি হবে? ভোল্ট হবে। আচ্ছা, এবার 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 চলে আসো বিভব পার্থক্য। সংজ্ঞা লেখা লাগবে না, সংজ্ঞাটা এমনি শুনে নাও। বর্তনীর যে কোনো, আমরা সবাই জানি বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যে 1 কুলম্ব আধানকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ
যদি তোমরা সবাই এটা জানো, যদি হচ্ছে মানে তড়িৎ প্রবাহিত হওয়ার, এই কথাটা লিখে নাও, তড়িৎ প্রবাহিত হওয়ার প্রধান শর্ত হচ্ছে কি? বিভব পার্থক্য। মানে আমার কোনো মানে আমার কোনো তার বা প্রবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এইটার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে বিভব পার্থক্য। এইটা না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। তোমরা স্থিতিতে কথাটা পড়ছো আশা করি। বলো তো, সমবিভব তলে কি কোনো কারেন্ট প্রবাহিত হয়? কারণ কি? হুম, পার্থক্য থাকে না। হুম, ওকে। তাহলে এই কথাটা আমরা ওখান থেকে শিখে ফেলছি, বা এখানে আমরা বলতেছি যে আমাদের কারেন্ট প্রবাহিত হওয়ার প্রধান শর্ত হচ্ছে বিদ্যুৎ সরি বিভব পার্থক্য থাকতে হবে। সমবিভব তল মানে কি? ওর সর্বত্র বিভব সমান, মানে ওর কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে জিরো। অর্থাৎ এখানেও যে পার্থক্য, এখানেও যায় পার্থক্য। তাহলে উচ্চ থেকে নিম্নতে কেমনে যাবে? উচ্চ নিম্ন তো নাই, পুরোটাই জিরো, মানে পার্থক্য পার্থক্য শূন্য, সব জায়গায় সমান, তাহলে কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে লিখে রাখো যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার প্রধান প্রধান শর্ত হচ্ছে কি? বিভব পার্থক্য থাকতে হবে এবং উচ্চ থেকে নিম্নের দিকে যাবে। যতক্ষণ পর্যন্ত এই পার্থক্য বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে থাকবে। যখন এই দুটো সমান হয়ে যাবে, মনে করো এখানে 5 ভোল্ট, এখানে 3 ভোল্ট, তখন কারেন্ট যাবে। বা যদি 5 হয় তখন কারেন্ট স্টপ হয়ে যাবে, তখন আর কারেন্ট যাবে না। ঠিক আছে? তাহলে যখন মনে করো তোমাদের যারা তোমরা ফোন ইউজ করো, তখন অনেক সময় ফোনের চার্জার নষ্ট হয়ে যায়, দেখছো? কারেন্ট চার্জ আর নিচ্ছে না। আর অনেক সময় এমন হয় না যে চার্জ অনেক অনেক সময় ধরে হচ্ছে, মানে আগে যেমন তাড়াতাড়ি হতো, এখন অনেক টাইম লাগতো, সারাদিন দিয়ে রাখলেও 2-3% করে চার্জ হচ্ছে, দেখছো না এরকম? বলো তাহলে কেন হচ্ছে এরকমটা? এরকমটা হওয়ার কারণ কি? কারণ আমাদের ফোনের যে অ্যাডাপ্টার, যেটা যে যে প্লাগটা তোমরা হচ্ছে ইয়ে করো, প্লাগ ইন করো, এই যে যে কালো যেটা, নিশ্চয়ই তাহলে ও যে পরিমাণ বিভব পার্থক্য, মানে যে পরিমাণ ভোল্ট বা বিভব পার্থক্যকে বিভবকে হচ্ছে তোমার ক্যাপচার করতে পারার কথা, সেই পরিমাণ পারতেছে না। তাহলে এখানে মনে করো ফোনের মধ্যে যে কারেন্ট যেটা, মানে ফোনের ব্যাটারি যেটা, কত কত থাকে, ওটা ভোল্ট কত থাকে? 3.2 বা 1.5 থেকে বেশি থাকে, মনে করো টু টু ধরলাম। আর এ কতটুকু নিবে কারেন্ট থেকে? অবশ্যই টু এর থেকে বেশি নিবে। মনে করো 5 নিছে বা 4 নিছে, নিতে পারতেছে। যখন হচ্ছে মনে করো 2.1 হবে বা 2.2 নিতে পারবে, তখন কি পার্থক্য অনেক কম হয়ে যাবে না? 0.1 বা 0.2 এরকম পার্থক্য হবে না? এই যে এর থেকে 2 বাদ দাও, তখন কারেন্ট কম যাবে, ওর জন্য চার্জে টাইম লাগবে। তোমরা তখন বুঝতে পারবে, যখন বাসা বাড়ি দেখবে নষ্ট হবে, আঙ্কেল আন্টি নষ্ট হয়ে যাবে, বা ভাই বোনের কারণে নষ্ট হবে, তখন বলতে পারবা যে এখানে কি করতেছে। এখানে হচ্ছে অ্যাডাপ্টার যেটা আছে ভেতরে, যেটা কখনোই কিন্তু এই ইউএসবি কেবল নষ্ট হয় না, বুঝছো? আমাদের ফোনের যে ইউএসবি কেবল থাকে না, ওটা নষ্ট হয় না। যদি না ছিঁড়ে যায়, ভেতরে লিক না হয়ে থাকে, তাহলে নষ্ট হয়, মানে নষ্ট হয় না, ওটা হচ্ছে তোমার ছিঁড়ে যেতে পারে অথবা লিক হতে পারে। নষ্ট হয় কোনটা? ওই যেটা কালোটা আমরা হচ্ছে প্লাগ ইন করি, ওটাকে নষ্ট হয়। কারণ ওটা যে পরিমাণ বিভব কালেক্ট করতে পারার কথা, ওই পরিমাণ নিতে পারতেছে না। নিতে পারলে কারেন্ট যাইতো, বেশি পরিমাণ যেত এবং ফোন চার্জ হইতো। অথবা তোমার ওটা ঠিকঠাক থাকলে কি হতে পারে, ফোনের ব্যাটারি নষ্ট হতে পারে, যে ফোনের ব্যাটারি আগের মতো চার্জ নিচ্ছে না, ফুলে উঠছে বা নষ্ট হয়ে গেছে, এরকম হতে পারে। যদি চার্জার নষ্ট, তাহলে কি বুঝবা? যে ওখানে যে পরিমাণ ভোল্ট নিতে পারার কথা, নিতে পারতেছে না, আগে থেকে কম নিচ্ছে, এই জন্য চার্জ বা কারেন্ট যাচ্ছে না, পার্থক্য কমে গেছে। যত বেশি পার্থক্য থাকবে, বিভবের পার্থক্য, তত বেশি কারেন্ট প্রবাহিত হবে। মনে করো এখানে আছে 10, এখানে আছে 2, এখানে 10, এখানে 2, যে পরিমাণ কারেন্ট যাবে 5 আর 4 হলে তার থেকে কম যাবে, পার্থক্য কম, বেশি হলে বেশি যাবে। ঠিক আছে? ওকে, এই হলো কাহিনী। সূত্র আমরা সবাই পড়ে আসছি ইতিমধ্যে, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা বলার আর কিছু নাই। এর একক আর তড়িৎ চলাবলের একক হচ্ছে সেম, ভোল্ট। ঠিক আছে? বিভব পার্থক্য এবং তড়িৎ চলাবলের একক হচ্ছে সেম, ভোল্ট। আচ্ছা, দুটো কথা লিখে নাও। তড়িৎচালক বল বিভব পার্থক্য অপেক্ষা বৃহত্তর রাশি। তড়িৎচালক বল বিভব পার্থক্য অপেক্ষা বৃহত্তর রাশি। তড়িৎচালক বল বিভব পার্থক্য অপেক্ষা বৃহত্তর রাশি। আচ্ছা, সেকেন্ডটা লিখো। খোলা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য বর্তনীতে সংযুক্ত কোষের তড়িৎচালক বলের সমান। খোলা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য বর্তনীতে সংযুক্ত কোষের তড়িৎচালক বলের সমান। খোলা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য বর্তনীতে সংযুক্ত কোষের
তড়িৎচলক বলের সমান। দেখছো? বর্তনীতে সংযুক্ত কোষের তড়িৎচলক বলের সমান। আচ্ছা, এটা বুঝে সেটা কি কি বললাম এতক্ষণ? মনে করেন একটা বাল্ব দিছি, লাইট, রোদ আছে একটা, দুইটা রোদ এখানে, R1 R2, এটা লাইট, এটা তোমার সুইচ, সরি এটা সুইচ, এটা তোমার হচ্ছে কারেন্ট। কি উল্টাপাল্টা লিখতেছি কেন? ই, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এই পাশ থেকে এদিকে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো চাবিটা কি আছে, খোলা, দেখছো? এটা কিন্তু খোলা বর্তনী, এখনো লাগাই নাই আমি। তাহলে যখন আমি দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব, যদি আমি দুই প্রান্তের পার্থক্য বের করি, মনে করো এখানে ধরলাম আর এখানে ধরলাম, তাহলে আমি এখানে যে পরিমাণ ভি পাবো, এই ভি এর মান এই ই এর মানের সমান হবে। ই ইজ ইকুয়াল টু ভি হবে যখন আমি সুইচ অন করি নাই। যখন সুইচ অন করব তখন এই ভি এর থেকে ই বেশি হয়ে যাবে। এটা তুলে ফেলো, এটা ইম্পর্টেন্ট। যখন আমি সুইচ অফ রাখবো, মানে খোলা বর্তনী, তখন হচ্ছে ই আর ভি সেম থাকবে। মানে আমি যে ব্যাটারিটা নিছি, এই ব্যাটারির তড়িৎচলক বল আর হচ্ছে আমার দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে। যখন আমি সুইচ অন করব তখন কিন্তু ই বড় হবে ভি এর থেকে। তুলে ফেলো, তোলা হলে বলবা। ওকে, এবার চলে আসি অভ্যন্তরীণ রোধ। দেখো আমরা যে এই বর্তনী থেকে পড়া হয়ে যাবে, এই বর্তনীতে আমরা যে রোধগুলো নিচ্ছি না, দেখো এই যে, কিছু জিনিস মুছে দিই। খেয়াল করো আমরা যে এখানে যে রোধগুলো নিছি, যে তোমার যে রোধ R2 R1, এগুলো কি বর্তনীর রোধ। কিন্তু আমাদের আরেকটা রোধ আছে, আমি একটু আগে বলে আসছি, হচ্ছে আর, স্মল আর। এটা কোথায় থাকে? এর মধ্যে থাকে। হ্যাঁ, এর মধ্যে থাকে। অর্থাৎ আমরা বর্তনীতে যে ব্যাটারি ইউজ করি, সে ব্যাটারির মধ্যে একটা ব্যাটারির নিজস্ব একটা রোধ থাকে। অর্থাৎ কোনো কোষের দুটি তড়িৎদ্বারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকালে যে বাধার সম্মুখীন হয়, দেখো আমি কোথায় আঁকছি, লাল দাগটা কোথায় দিছি, দুইটা তড়িৎদ্বারের মাঝখানে। হ্যাঁ, এই যে এরকম একটা তড়িৎদ্বার থাকে দুইটা, একটা ধনাত্মক ঋণাত্মক, এর মাঝখানে যে বাধার সম্মুখীন হয় কারেন্ট যাওয়ার সময়, এই যে রোধটা, এটাকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ কোনো কোষের দুটি তড়িৎদ্বারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকালে যে বাধার সম্মুখীন হয় তাকে ওই কোষের অভ্যন্তরীণ রোধ বলা হয়। এই অভ্যন্তরীণ রোধ অনেক ছোট মানের একটা রোধ, এর মান মাত্র কয়েক ওহম হয়ে থাকে, 2 থেকে 3 ওহম। 2 থেকে 3 ওহম, মানে এটা বইতে তোমার তপন স্যার বা তোফাল স্যার দেওয়া আছে, আমি লিখছিলাম আর কি, কখন জানি লিখানো, এটা 2 থেকে 3 ওহম হতে পারে। এটা অত্যন্ত ক্ষুদ্র মানের একটা রোধ। হ্যাঁ, তুমি বাজার থেকে যে ব্যাটারি কিনে আনো না কেন, সেই ব্যাটারির মধ্যেই কি থাকবে? একটা নিজস্ব রোধ থাকবে। অর্থাৎ দেখো আমরা যে যখন হার্ট পড়ছি, হার্টে কি দেখছি? হার্টের মধ্যে কিন্তু সমগ্র রক্ত আসে এবং সমগ্র দেহের মধ্যে কিন্তু হার্ট কি করে? রক্ত সঞ্চালন করে বা রক্তকে ট্রান্সমিট করে। কিন্তু ওই হার্ট নিজেও তো একটা অঙ্গ, ও কাজ করতেছে রক্ত সঞ্চালনের কাজে। তার মানে যে এই না যে ওর নিজের রক্ত লাগবে না, ওর গায়ের মধ্যেও কিন্তু রক্ত প্রবাহিত হওয়া লাগে, ওর দেহ থেকে রক্ত নেওয়া লাগে। তো একইভাবে এইটাও তাই, বাইরের রোদ আছে বলে এই না যে ব্যাটারির মধ্যে রোদ থাকবে না। কারণ কি, ব্যাটারি যখন আমরা আমাদের কারেন্টটা প্রবাহিত হবে, কারেন্টটা এখান থেকে যাবে, এই রাস্তা দিয়ে যাবে, এই লাইটকে জ্বালাবে, এই রোদকে পার করবে, এই রোদ পার করবে, চাবির উপর দিয়ে যাবে, নিশ্চয়ই ব্যাটারির মধ্যে দিয়ে যাবে। তা না হলে তো বর্তনী ফিল আপ হবে না, কারেন্ট তো লাইট তো তাহলে জ্বলবে না। এই ব্যাটারির মধ্যে দিয়ে যাওয়ার সময় ব্যাটারির মধ্যে তার আছে, ব্যাটারি তৈরি করার সময় কি থাকে, এর মধ্যে তারটার অবশ্যই যন্ত্রাংশ আছে, ওর মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বাধার সম্মুখীন হবে। ওই বাধাটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, বোঝা গেছে তখন যা বললাম? বুঝছো? ওকে, আচ্ছা, আমরা সূত্র কি পড়ছিলাম? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই ইজ ইকুয়াল টু কি? ভি বাই আর। এই ভি মানে বিভবকে আমরা
ই দিয়ে লিখতে পারি। অর্থাৎ তড়িৎচালক যে বলটা পাইছি আমরা, এটা আমরা জানি যেহেতু তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, আবার আমাদের বিভব পার্থক্য বা বিভবের একক হচ্ছে ভোল্ট, সেখান থেকে সূত্রটা আসছে। বা এমনি তুমি হচ্ছে নর্মালি বলতে পারো আই ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই আর। হ্যাঁ, ই বাই আর। এখন কথা হচ্ছে একটা বর্তনী যখন ফিল আপ করতে হয় তখন কি থাকে, এই যে আমরা যে ব্যাটারিটা বললাম যেটা আমরা ইউজ করি ব্যাটারি বা কোষ, এর মধ্যে রোধ থাকে স্মল আর, এটাকে আমাদের কি করতে হবে, আর এর সঙ্গে যোগ করে দিতে হবে। এই হলো সূত্র, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু ম্যাথ করতে প্রচুর কাজে লাগবে, তুলে ফেলো। আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস অফ আর, আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস অফ আর। এতটুকু বোঝা গেছে? ওকে, এইবার আমরা এখান থেকে দুইটা জিনিস শিখবো আজকে আমাদের লাস্ট টপিক না, এবার রোধের সমবায় শিখবো। ওকে, তো আমাদের হচ্ছে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে তোমার নষ্ট বিভব, আর একটা হচ্ছে শিখবো হচ্ছে কার্যকর বিভব। লিখো নষ্ট বিভব আর কার্যকর বিভব। আচ্ছা, লেখা হয়েছে নষ্ট বিভব আর কার্যকর বিভব। এবার খেয়াল করো, আমাদের এখানে দুইটা জিনিস। এবার আমরা এই ই এর রাশিমালা বের করব। আমরা কি বের করব? নষ্ট বিভব, কার্যকর বিভব, মানে আমরা এখন বিভব নিয়ে কাজ করব। চলো বের করি। তাহলে আমরা ই এর মানটা বসাই, মানে ই থেকে বের করি। তাহলে ই ইজ ইকুয়াল টু কি পাবো, এখান থেকে ই এর মান বের করব। ই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আর এর সঙ্গে আই গুণ করতে হবে। তাহলে আই ইন্টু আর প্লাস আর, বা ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই আর, এরকম না? দেখো তো, বুঝছো কি আসছে? আচ্ছা, এখানে দুইটা টপিক আমরা পেলাম, দুইটা জিনিস আমরা পেলাম না এখানে। একটা হচ্ছে তোমার এই যে এইটা, আর হচ্ছে এইটা। এইটাকে বলা হয় কার্যকর বিভব, এটাকে বলা হয় নষ্ট বিভব। অর্থাৎ অভ্যন্তরীণ রোধ এবং বিদ্যুৎ প্রবাহের গুণফলকে বলা হয় নষ্ট বিভব, আর মানে বর্তনীর রোধ এবং তড়িৎ প্রবাহের গুণফলকে বলা হয় কার্যকর বিভব। কারণ কেন কার্যকর বিভব? কারণ বহিস্থ রোধের সাথে আমাদের কারেন্ট গুণ হলে আমরা যে রোধ, যে আমরা এখানে যে রোধটা আছে, এখানে যে বিভবটা কাজ করে, এটা কার্যকর। এটা আমাদের হচ্ছে লাইট জ্বালাতে বা আমাদের হচ্ছে তোমার তাপ শক্তি উৎপন্ন করতে সহায়তা করে। কিন্তু ওই যে ভেতরে যেটা ব্যাটারির মধ্যে যেটা, ওটা কিন্তু কোনো কাজ করে না, ওটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আই আর দিয়ে যে রোধটা আমরা এখানে যে আমরা ভোল্টটা পাচ্ছি, যা বা যে আমরা বিভবটা পাচ্ছি, এই বিভবটা কিন্তু নষ্ট হয়ে যায়, এটা কিন্তু কোনো কাজে লাগে না। ঠিক আছে, এটা ব্যাটারিকে গরম করে ফেলে বা আমাদের ব্যাটারিকে নষ্ট করে ফেলে, এরকম কাজে ব্যবহৃত হয় বা এরকম কাজ করে থাকে। এবং এটা খুব কম মানের একটা ভোল্ট, কম মানের বিভব। ঠিক আছে, এটা আমাদের কি করে, নষ্ট হয়ে যায়। এটা একেবারে মানে কোনো কাজে লাগে না। মনে করো আমি 5 ভোল্ট দিছি, পাচ্ছি হচ্ছে তোমার 4.8 ভোল্ট, তখন বুঝে ফেলবো যে আমার বাকি 0.2 ভোল্ট হচ্ছে তোমার হচ্ছে যেটা আই আর, স্মল আর এবং আই, কারণ হচ্ছে নষ্ট হয়ে গেছে ওটা। বাকিটুকু হচ্ছে কার্যকরী। এটা বিভিন্ন কাজে লাগে, তাপ উৎপন্ন করতে লাগতে পারে, বা লাইট জ্বালাতে লাগতে পারে, বা তোমার হচ্ছে ফ্যান করতে লাগতে পারে, যে কোনো কাজে লাগে হচ্ছে এটা। আর নষ্ট হয়ে যায় কোনটা, এটা। দেখো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর পড়ছিলাম, তাহলে আই আর আর এর গুণফলকে বলা হয় ভোল্ট বা বিভব। এই জন্য বলতেছি এটাকে নষ্ট বিভব, এটাকে বলতেছি কার্যকর বিভব। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এগুলো কিন্তু কাজে লাগবে। ওকে, নেক্সট চলে আসো রোধের সমবায়, লাস্ট টপিক আজকে আমাদের রোধের সমবায়। নেক্সট ক্লাসে আমরা কোষের সমবায় দিয়ে শুরু করব, এবং ইনশাআল্লাহ কালকে পরের দিন আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। আগামীকাল কিন্তু পরীক্ষা। হুম, রাতের বেলা দিবা? কয়টা দিবা বলো? তাহলে সকালে দাও, সকালে দাও তাহলে, বা বিকালে দাও। দাও তাহলে বিকালে। কয়টা দিবা? 5টায়? 4টার সময় দাও।
ওকে, তাহলে আগামীকাল 4টার সময় হচ্ছে পরীক্ষা। গতবার এটা যেরকম হয়েছে ওরকম হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আমরা এখন শিখবো হচ্ছে রোধের সমবায়। আমরা হচ্ছে তিনটা দেখি, তিনটা আমরা সিনারিও দেখি। তিনটা সিনারিও দেখলে আমাদের পড়া হয়ে যাবে। দেখো, খেয়াল করো। হেডলাইন দাও, রোধের সমবায়, খুব সোজা, একেবারে বাচ্চাদের জিনিস। তোমরা আগেও পড়ে আসছো, 9-10-এও পড়ছো, ইন্টারও একবার পড়ছো আশা করি, এখন আবার শিখতেছো। দেখো, আমরা তিনটা বর্তনী দেখি। এই হলো বর্তনী নাম্বার 1। এই হলো বর্তনী নাম্বার 2। ওকে, আগে এই দুটো যদি আমরা পড়ে নিই আগে, তারপর আমরা বাকিটা দেখতেছি। R1, R2, R3, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এগুলো হচ্ছে তোমার E, এটা হচ্ছে K। ওকে, তাহলে আমরা বর্তনী দেখলাম দুইটা। খেয়াল করো, এখানে আমরা দেখো, যখন দেখবা হচ্ছে কোনো রোধের কোনো একটা রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত হচ্ছে, কোনো রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত হচ্ছে, কোনো রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত। খেয়াল করো, দেখো এখানে যে রোধটা আমরা দেখতে পাচ্ছি, এই রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হলো দ্বিতীয় প্রান্ত বা শেষ প্রান্ত। এই শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত হচ্ছে, দেখো এখানে। তারপরে এই রোধের শেষ প্রান্ত এটা, প্রথম প্রান্ত, এই রোধের প্রথম প্রান্ত হচ্ছে এইটা, তারা একে অপর যুক্ত হচ্ছে এখানে। যখন এরকমটা দেখবা যে একটা রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত হচ্ছে, তখন তারা যে মানে সমন্বয় বিস্তার করবে এটাকে বলা হয় সিরিজ, SERIES, সিরিজ বা শ্রেণী। ঠিক আছে, সিরিজের দন্ত সদে মনে রাখতে পারো, সিরিজ বা শ্রেণী। যখন কোনো রোধের কথা, লাইনগুলো লিখে নিও, পরে কিন্তু ভুলে যাবা। যখন কোনো রোধের দেখবা প্রথম প্রান্তের সাথে অপর রোধের দ্বিতীয় প্রান্ত, বা কোনো রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত হচ্ছে, এই যে বিন্যাস করে থাকলে তাকে বলবো হচ্ছে শ্রেণী সমবায়। ঠিক আছে, অথবা সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি, যখন দেখবা এক লাইনে আছে, সব থেকে সোজা হচ্ছে এটা। আমি যেটা বললাম প্রথমটা টেকনিক্যাল, ওটা অনেক সময় মিলবে না, অনেক সময় দেখবো বর্তমানে মেলে না, ওটা আমি আলাদাগুলো করাই দিব, পিকিউলারগুলো করাই দিব ইনশাল্লাহ। তাকে এটা খেয়াল করো যে হচ্ছে মানে বুঝবা কিভাবে, নর্মালি দেখবা যে এক লাইনে যেগুলো আছে, হ্যাঁ লাইন ধরে আছে যেগুলো, এটা তোমার শ্রেণীতে থাকে বা সিরিজ সমবায় থাকে। অথবা কোনো রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত হলে একে বলা হবে শ্রেণী সমবায়। আচ্ছা, যখন দেখবা কোনো রোধের, কতগুলো রোধের প্রথম প্রান্তগুলো এক জায়গায় আছে, শেষ প্রান্তগুলো এক জায়গায়, মানে কোনো রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত হবে না, কোনো রোধের প্রথম প্রান্ত, অপর রোধের প্রথম প্রান্ত, আরেকটা রোধের প্রথম প্রান্ত, বা আরও যদি দাও সবগুলো প্রথম প্রান্ত এক জায়গায়, বাকিগুলোর শেষ প্রান্তগুলোও এক জায়গায়। কিংবা সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি, যখন মানে বিল্ডিংও থাকবে, প্রথম তালা, দ্বিতীয় তালা, তৃতীয় তালা, হ্যাঁ মানে একটা এই একটা এই একটা এরকম মানে উপর নিচে থাকবে, তখন কি হবে, সমান্তরাল সমবায়, প্যারালাল। প্যারালাল, PARALLEL, প্যারালাল। হ্যাঁ, লিখতে পারো না, লিখে না তোমরা, প্যারালাল। যখন এক লাইনে থাকবে শ্রেণী, যখন হচ্ছে ওপর নিচ করে থাকবে তখন হচ্ছে প্যারালাল। বা ইজিয়েস্ট ওয়ে কি, যখন সবগুলো বিন্দু এক জায়গায়, প্রথম প্রান্ত সবগুলোর এক জায়গায়, দ্বিতীয় প্রান্ত সবগুলো এক জায়গায়, ওটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। যখন দেখবা প্রথম রোধের শেষ প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্ত, তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এভাবে করে তৃতীয় রোধের শেষ প্রান্ত, 4 নম্বর রোধের প্রথম প্রান্ত, এরকম যুক্ত হলে কি বলা হবে, শ্রেণী। ওকে, তাহলে আমরা বর্তনী শিখলাম, আমরা সূত্রগুলো শিখে নিই কীভাবে করবো আমরা। রোধের সমবায়ের সাথে আমাদের ধারক আর স্প্রিং ধ্রুবকের মিল আছে। রোধের যে সমবায়, রোধের কম্বিনেশন, রোধের সমবায় ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে স্প্রিংয়েরটার ব্যস্তানুপাতিক, স্প্রিংয়ের সমবায় হচ্ছে KC, আর হচ্ছে ধারকেরটাও তাই। ধারকে কী দিয়ে প্রকাশ করি, সি দিয়ে, CC। ঠিক আছে, অর্থাৎ রোধ হচ্ছে একাই আলাদা, এই দুটা কিন্তু সেম।
স্প্রিং আর ধারকেরটা কিন্তু সেম, আমরা ধারক আর ধারক সরি স্প্রিং ধ্রুবক করে আসছি। অর্থাৎ এভাবে বলতে পারো কে সি ইজ ইকুয়াল টু সি সি ইজ ইকুয়াল টু 1/RC। মানে রোধ একাই আলাদা, বাকি দুটা সেম। তাহলে আমরা এটা কি শিখছিলাম মনে আছে? শিখছিলাম শ্রেণী সমান সমান, মানে হচ্ছে কে এসটাই দেখাই স্প্রিং ধ্রুবক, কে এস সমান সমান শিখছিলাম 1/K1 প্লাস 1/K2 প্লাস 1/K3, ও সরি 1/Ks সমান সমান 1/Ks সমান সমান 1/K1 1/K2 1/Kc। সি এর ক্ষেত্রে কি শিখছিলাম 1/Cc সমান সমান 1/C1 যোগ 1/C2 যোগ 1/C3। এটা কি শিখছিলাম শ্রেণীর ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে উল্টা হবে, অর্থাৎ 1/, না হয়ে যোগ হবে সরাসরি, তাই না? ওকে, দেখো খেয়াল করো তাহলে কি হবে। তাহলে রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় কি হবে? আর এস সমান সমান R1 যোগ R2 যোগ R3। প্রথম যেটা দেখাইছি, অর্থাৎ প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত অপরটা প্রথম প্রান্ত এরকম যুক্ত হবে বা শ্রেণী সমবায় হবে। সূত্র তাহলে কি হবে? RS সমান সমান R1 যোগ R2 যোগ R3। হ্যাঁ, এই হলো তোমার শ্রেণী সমবায়। তাহলে প্যারালাল কি হবে? উল্টা হবে, 1/RP সমান সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। বোঝা গেছে ব্যাপারটা নাকি বোঝা নাই? ওকে, এইবার আমরা আরেকটা জিনিস শিখে আসি, মিশ্র সমবায়। লিখো মিশ্র সমবায়। মিশ্রে কি থাকবে? সিরিজ থাকবে, SERIES প্লাস প্যারালালও থাকবে। সিরিজ প্যারালাল উভয় থাকবে। কেমন হবে চলো দেখে আসি, আমরা একটু শিখে ফেলি। তোমরা রোধ ভাঙানো শিখছো ইন্টারে? তুল রোধ বের করা শিখছো? ওকে, চলো আমরা আরেকটু প্র্যাকটিস করি এখন। দেখো ইজি হয়ে যাবে, খুব মজা। আমার ফ্রেন্ডের সাথে পড়তাম আর কি ইন্টারে, রিডিং পার্টনার যে ছিল তার সাথে আমি এরকম প্র্যাকটিস করতাম সারাদিন ধরে। মানে যখনই অধ্যায়টা পড়ছিলাম মেসেঞ্জারে যোগাযোগ করতাম, তো মেসেঞ্জারে আমি খাতায় লিখতাম। তো একদিন এমন একটা বানাইছিলাম, মানে ইচ্ছা করে বানাইতাম, আমরা বিভিন্ন ধরনের এক এক জায়গায় রোদ লাগাইতাম, মানে পুরো বর্তনী বানাইতাম নিজের মতো করে। তারপরে ছবি তুলে তুলে দিতাম যে সলভ কত কেমন পারিস। আমাদের একটা গ্রুপ ছিল, আমাদের হচ্ছে ফ্রেন্ডদের মিলে একটা গ্রুপ ছিল, ওখানে আমরা ওরকম ইচ্ছা মতো বর্তনী বানাতাম। হ্যাঁ, এই জায়গায় সেই জায়গায় বিভিন্ন জায়গায় রোদ টোদ দিয়ে, এই যে এখানে পেঁচায় পেঁচায় দিতাম, দিয়ে বলতাম সলভ ইট ইফ ইউ ক্যান। প্রথম প্রথম ফেসবুক চালাচ্ছি তখন মজা লাগতো আর কি, পোস্ট দিতাম, ফ্রি ফেসবুক, তখন আমার টাকা লাগতো না, ওই গুগল ক্রোম দিয়ে চালাইতাম। পোস্ট করার পরে ছবি দেখা যেত না মানে ফ্রি তো, তা লিখতাম সলভ ইট ইফ ইউ ক্যান। হ্যাঁ, তারপর লিখতাম যে হচ্ছে রেজিস্ট্যান্স চ্যালেঞ্জ, হ্যাঁ তুল্য রোধ চ্যালেঞ্জ চলতেছে এরকম, ইয়ে হয়তো কন্টেস্ট হইতো, তুল্য রোধ কন্টেস্ট, যে জিতবে তার অমুক প্রাইজ, তার জন্য একটা কোক, এরকম এরকম আর কি। হ্যাঁ, তো আমরা এরকম খেলতাম আর কি। তো তোমরা এরকম প্র্যাকটিস করবা নিজেরা, এই তোমরা 4 জন যারা আছো 5 জন যারা আছো, তোমরা দিবা একে অপরকে চ্যালেঞ্জ দিবা যে এটা করতে কেমন পারিস, বা তুই এটা করতে কেমন পারিস, নিজেরা বানাবা বর্তনী দিয়ে, দেখবা যে মজা লাগবে। মজা তখন লাগবে যখন আমরা শিখবো। চলো আগে শিখে ফেলি। আচ্ছা, আমার কতগুলো না, মনে করো এখানে রোধের আগে মান দিতে হবে, না তো পারবা না। চলো মানটা দিয়ে ফেলি। মনে করো এটা হচ্ছে 2 ওহম, আমি ওহম লিখতেছি না, হ্যাঁ তোমরা ওহম বুঝে নিবা। এটা হচ্ছে 2, এটা মনে করো 1, এটা 1, এইটা, এটা 2 দাও, এটাও 2 দাও। ওকে, চলো বের করি এবার আমরা। আগেগুলো তো পারবা, শ্রেণী হলে সরাসরি যোগ করে দিবা, আর প্যারালাল হলে কি করবা 1/, করে লাস্টে 1/, করতে হবে। মানে সব থেকে সোজা উপায় কি? আচ্ছা এটা দেখাই নি আগে। মনে করো প্যারালালে বলছে হচ্ছে 2 1 1 2, এই 4টা রোধকে বলছে এরা সমান্তরাল আছে। তাহলে কি করবা 1/2 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/2, এরকমও করতে পারো। অথবা সব থেকে সোজা উপায় কি, যেহেতু আমাকে কি করতে হবে উল্টায় দেওয়াই লাগবে, তাহলে আমি কি করব আগে হচ্ছে মানে নিজে চিন্তা করে নেব। দেখো 1/2 1/2 মানে কি, হাফ হাফ 1, 1 আর 1 2, তাহলে কি হবে 3, 3 না লিখে উল্টে যাবে তো 1/3।
বুঝছো ব্যাপারটা? দেখো 1/2 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/2 কি হবে তাহলে? এখানে এখানে হবে হচ্ছে তোমার 2 লিখো, 1 প্লাস কত 2 প্লাস 2 প্লাস 1 6/2 3, তাহলে 1/rp ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 3, তাহলে rp ইজ ইকুয়াল টু কি 1/3, সরাসরি করে ফেলতে পারো। এই যে 1/2 1/2 1 1 আর 1 2, তাহলে 2 আর 1 3, তাহলে 1 তাহলে 3 হবে, তাহলে 1/3। এভাবে তুমি শর্টকাটে করে ফেলতে পারো। ওকে, মানে প্রথমে নিজে নিজে করে যোগ যোগ করে পরে উল্টাই দিবা, কারণ কি যেহেতু 1 বাই আছে তো লাস্টে তো উল্টাতে হবেই, নিজের মনে মনে উল্টা নিলে দেখবে আগে আগে হয়ে গেছে। ওকে, তাহলে প্যারালাল পারবা, আর ই তো পারবাই, শ্রেণী তো সোজা, খালি যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা মিশ্র সলভ করি, তাহলে পারবো। দেখো তাহলে আমাকে বলো, এই যে তোমার হচ্ছে এখানে কি প্রথমে কি করতে হবে? দেখো এখানে সবগুলাই বলতে গেলে প্যারালাল, লাস্ট খালি কোনটা, এই দুইটা বাদে, তাই না? এই দুটো শ্রেণী আছে না, তাহলে শ্রেণী যোগ করো, তাহলে কত হবে? 1 আর 1 যোগ করলে কত? 2 হয়ে যাবে, তাহলে এর নিচে 2 লিখে দাও 2। বাকি চারটায় কিসে আছে? প্যারালালি আছে। তাহলে দেখো এখানে কি 2, এখানে 2, তাহলে কি 1/2 প্লাস 1/2 এরকম না? মানে কি 1 উল্টায় দিলেও 1। আচ্ছা, তাহলে এখানে কি পেলাম? 1 পেলাম সবগুলো মিলে, তাহলে এখানেও তাহলে 1 হবে। আবার এইগুলো কিসে কিসে আছে? শ্রেণীতে আছে না? দেখো এর শেষ প্রান্ত এর প্রথম প্রান্ত, তাহলে 1 আর 1 করলে 2। পারবা? ওকে, চলো আরেকটা করি, আমরা প্র্যাকটিস করে দেখি আরেকটা। দেখো ওকে, চলো এটা করি, কম কম মান দিই, হ্যাঁ তাহলে ইজি হবে। 2 2 3 3 1 2 2 2 2 1। আর তোমরা নিজের মতো করে করতে করতে পারো, আমি সংক্ষেপে করার জন্য মান কম দিলাম আর কি। আচ্ছা দেখো, দেখো খুবই ইজিলি পারবা। দেখো এখানে কি কি প্রথমে দেখবা শ্রেণী, আগে শ্রেণী খুঁজবা, কারণ কি রোধের আমরা জানি শ্রেণীতে করলে সরাসরি যোগ, তাহলে আগে শ্রেণী খুঁজবা। দেখো এই যে শ্রেণী, তাহলে 2 আর 2 4 হয়ে যাবে, উপরে তাহলে কি পেলাম? 4, নিচে 3 আর 3 6। আচ্ছা, এইটা আবার কিসে আছে? প্যারালালি আছে, এটা পরে করতেছি, এটা করে নেই এবার। 2 এর 1 কত? 3। আচ্ছা, এটা প্যারালাল আছে, এটা থাকো, এটা পরে করি। এটা শ্রেণী আছে আবার, তাহলে কত? 2 আর 1 3। আচ্ছা, এবার প্যারালালে যাই। 4 আর 6 1/4 প্লাস 1/6, তাহলে 4 6 কত? 24 হবে তোমার, 24 হবে, তাহলে 6 আর 4 তোমার হবে 10। ও আচ্ছা, ফ্র্যাকশন চলে আসলো, তো ঝামেলা হয়ে গেল। আর সমস্যা নেই, ফ্র্যাকশন 2.4, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ উল্টাই দিলে 2.4। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো ফ্র্যাকশন আসলে একটু ঝামেলা মনে হয়, একদম পূর্ণ মান আসলে ভালো লাগে আর কি। যাই হোক, ঠিক আছে, তাহলে এরকম রাখলাম। আচ্ছা, তো 24/10 করে দাও। ওকে, দশমিক পরে নিয়ে আসতেছি, আগে দেখে নিই আমাদের আর প্যারালালগুলো কোনোটা ফ্র্যাকশন আসে কিনা। আসবে না, আরেকটা আসবে না। ওকে দেখো, খেয়াল করো, তাহলে 24/10 পেলাম। এবার এখানে খেয়াল করো 3। আচ্ছা, এবার এটা করতে হবে, তাহলে এখানে হবে কত? 1/2 প্লাস 1/2 1, উল্টায় দিলেও 1, তাহলে এখানে হবে 1। আচ্ছা, তাইলে ওপরের তিনটা, ওপরের 2.4 লিখো, 2.4, আবার এই 3 এই 1, এই তিনটা আবার কিসে আছে? শ্রেণীতে আছে। 2.4 প্লাস 3 প্লাস 1, তাহলে 4 আর 2 6, 4 আর 2 6, 6.4। উপরে পেলাম 6.4, নিচে পেয়েছি 3। এই 6.4 আবার 3 আছে কিসে? প্যারালালি আছে। ঠিক আছে, ওটা আবার তোমরা নিজেরা করে নিও, বুঝবা আর কি। 1/6.4, আচ্ছা 6.4 তো মানে লেখা যায় তোমার হচ্ছে 64/10 লেখা যায়, তাই না? হ্যাঁ, তাহলে 6.4 আবার লিখতে হবে কি 1/6.4, তাহলে সরাসরি 10/64 লিখলাম, প্লাস
আবার হচ্ছে কি 1/3। এইটা করার পরে আবার উল্টাতে হবে, তাই না? এটা করার পরে আবার উল্টাই দিতে হবে। হ্যাঁ, তাহলে করে নিয়ে তোমরা এটা পারবা, ক্যালকুলেটর থাকবে তোমাদের কাছে, ওরা করবা। তাহলে এভাবে করে তোমরা হচ্ছে তুল্য রোধগুলো বের করবা। যখন এরকম করা হয়ে যাবে নিজে নিজে করতে পারবা, দেখবা নিজে নিজের বানাবা, বর্তনী বানাবা। তোমাদের একটা বাসার কাজ দিয়ে দিতে পারো কিনা তোমরা, তোমাদের গ্রুপে দিচ্ছি, দাঁড়াও। আমার কাছে একটা জোস একটা বর্তনী আছে, ছবি দেই তোমাদের, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, করে আমাকে অ্যান্সার বলবা এই কে পারে। ওকে, কয়েকদিন পরেই সন্ধানের উপকমিটি দেবে, যারা কাজ করতেছো তারা আমাকে একটু জানাইও। আরে ভাই আর জানাতে পারবো না। ওকে নাও, তোমাদের গ্রুপের ছবি দিয়ে দিয়েছি, দেখো, ওটা দিয়ে করবা, অ্যান্সারটা আমাকে বলবা কি কে পারো, দেখবো। ওকে, তো আজকে আমাদের হচ্ছে রোজ সমবায় আমরা শেষ করলাম এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কোষের সমবায় থেকে শুরু করব, এবং আমরা ওটা পড়ার পরে চলে যাব কোথায়, কার্শফস ল, তারপর হচ্ছে হুইটস্টোন ব্রিজ। আমাদের ব্রিজটাই বেশি ভালো করে পড়তে হবে, কার্শফস ল খুব বেশি ইম্পর্টেন্ট না, ওটা আমাদের জাস্ট সূত্র জুড়ে জানলেই চলবে। মিটার ব্রিজটা পড়বো, পটেনশিওমিটার পড়বো, সূত্রগুলো পড়লে আমাদের চলবে, ঠিক আছে? আমরা এগুলো সূত্র পড়বো, আর মোটামুটি আমরা যতটুকু জানা দরকার অতটুকু আমরা জানাই দিব, কোনো সমস্যা নেই। শান্ট পড়বো, গ্যালভানোমিটার পড়বো, অ্যামিটার পড়বো। এরপরে তোমরা মোটামুটি ম্যাথ করতে পারবো বলে আশা করতেছি। ঠিক আছে, এই অধ্যায় ওভাবে শেখা হয়ে গেলে তোমরা যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবা, কোনো সমস্যা নেই। আর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এমসিকিউর জন্য বই পড়তেছো তো, ক্লাস শেষ হওয়ার পরে বই পড়ো বাসায়। হ্যাঁ, বই অবশ্যই পড়বা, বই না পড়লে কিন্তু পিছায় যাবা। যে টপিকগুলো আমি এখানে পড়াচ্ছি সেগুলো হচ্ছে অবশ্যই বই থেকে একবার করে দেখবা যে বইতে কি আছে, আমি এখানে কি পড়াইলাম আর বইতে কি লিখছে, দুইটা একসাথে সামঞ্জস্য করবা। তারপরে অবশ্যই আমি তো বলছি যে তোমাদের রেটিনা গাইড সলভ করতে হবে, আমি জাস্ট মনে সংগ্রহ করাইছিলাম, গাইডগুলো সলভ করবা। রেটিনা গাইড সলভ না করলে কিন্তু হবে না, পরবর্তীতে যখন অ্যাডমিশনের সময় আসবে তখন কিন্তু টাইম পাবা না। তখন কিন্তু ওই গাইডটা পুরো শেষ করতে গেলে কিন্তু সময় লাগে, ইন্টার থেকেই পড়তে হয়। তোমরা এখন থেকে টুকটুক করে পড়ো, যে অধ্যায়গুলো হয়ে যাচ্ছে। আমি তো কম কম পড়াই, যে টপিকগুলো পড়াই শুধু সেই টপিকের এমসিকিউগুলাই পড়ো, দেখবা গাইডে তোমার হচ্ছে উপরে লেখা থাকে যে কোন টপিকের এমসিকিউ এখানে দিছে। তো আমি যে টপিকগুলো পড়াই, কম কম যেগুলো পড়াচ্ছি, তুমি শুধু ওই টপিকের গুলাই বই থেকে রিডিং পড়ার পরে তারপরে গাইড থেকে সলভ করো, দেখবা যে 20টা 22টার বেশি হচ্ছে না, বা 10টা 12টা করে হচ্ছে। এই করতে করতে দেখবা যে অধ্যায় শেষ হতে হতে তোমার পুরোটাই পড়া হয়ে যাচ্ছে। তাই আমরা এভাবে আস্তে আস্তে আগাই, সঙ্গে তোমাদের গাইডটাও সলভ হয়ে যাক। যখন দেখবা যখন অ্যাডমিশনের সময় যখন সবাই গাইড নতুন করে পাবে কোচিং থেকে, তখন দেখবো সবার একদম নতুন বই, সবাই আস্তে আস্তে পড়তেছে, দাগাচ্ছে, আর তোমার একবারে পুরাটাই একবার পড়া হয়ে গেছে, দাগানো আছে। সবাই দেখে তো মানে খুবই অবাক হবে, কিরে তোর একবার শেষ হয়ে গেছে, কেমনে শেষ করলি, করতে পারলি? তুমি এক ধাপ আগায় থাকবা, ঠিক আছে? এখন থেকে চালায় যাবা। তাহলে যেহেতু আমরা কম কম পড়তেছি, তাহলে অধ্যায়টা সুন্দর করে নোট করবা, আগে কাজ হচ্ছে এটা, যতটুকু পড়ানো হলো সুন্দর করে নোট করবা, বুঝে নিবা, বেসিক ক্লিয়ার করবা। এরপরে বইটা ভালো করে পড়বা, বইতে কি আছে দেখবা, আমি যা পড়ালাম বইয়ের সঙ্গে মিল আছে কিনা, আমার সংজ্ঞা বইয়ের সংজ্ঞায় কি আছে, পার্থক্য কোথায়, বুঝতেছো কিনা, পার্থক্য ধরতে পারতেছো কিনা, দেখলা। এরপরে গাইডটা সলভ করলা, দেখবা যে পুরো একদম প্রিপারেশনটা হয়ে গেছে। তারপরে কি করবা, বাসায় বসে যখন ফ্রি টাইম থাকবে, বসে বসে সিকিউ দেখবা, কতে কি আছে, খতে কি আছে, ঘতে কোন ম্যাথ দিছে। আমি যে টপিকগুলো আমরা শিখলাম, এই সমবায় শিখলাম, রোদের সমবায় দেখি কি সৃজনশীল আসছে, কোন বোর্ডে কত সালে কেমন প্রশ্ন আসছে, সেখানকার সার্কিটগুলো কেমন, তুমি সার্কিট ব্রেক করতে পারতেছো কিনা, তুল্য রোধ বুঝতে পারতেছো কিনা চেক করবা, তোমার করার সাথে বইয়ের করার মিলতেছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে টপিকগুলো শিখলাম, যে তোমার কি বলে, আমরা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া শিখলাম, তারপর হচ্ছে আমরা পরিবাহী অর্ধপরিবাহীর ব্যাপারগুলো শিখলাম, ওর সাথে কতটুকু মিল আছে, ওহমের সূত্র খ নাম্বারে কেমন করে আসতেছে, ওহমের সূত্রে কি কি প্রমাণ করতে বলতেছে, এগুলো প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার হচ্ছে একটা ধারণা তৈরি হবে যে সিকিউগুলো কেমন আসে। তোমার শর্ট সিলেবাস তো খুবই অল্প করে অধ্যায় দেওয়া আছে, আমরা তো অনেক ডিটেলস পড়তেছি। তুমি এভাবে করে প্র্যাকটিস করে থাকবা, খগুলো দেখবা কি কি আছে, দেখবা যে একটা ধারণা তৈরি হয়ে যাবে। তখন যখন তুমি হচ্ছে পরীক্ষার আগ দিয়ে যখন প্রিপারেশন নেবা, দেখবা তোমার জন্য ইজি হয়ে গেছে, কারণ তুমি একবার তো দেখে যাচ্ছ, পরের বার দেখতে গেলে একটা রিভাইজ হবে, বা তোমার জন্য একটা মানে প্রশ্নগুলো পরিচিত বলে মনে হবে। পরীক্ষার হলে যদি কমন নাও পরে তুমি লিখে আসতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকুই আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন আছে কারোর? থাকলে বলো।